রেফারেন্স বইটা বিপি লাচি সে বইয়ের, সেখানে আমাদের বেশ কিছু টপিক আসবে, স্যাম্পলিং থিওরেম, স্যাম্পল সিগন্যাল, সিগন্যাল রিকনস্ট্রাকশন, আইডিয়াল ইন্টারপ্রিটেশন এটসেট্রা এটসেট্রা। সো ডিজিটাল কমিউনিকেশন আলোচনা করতে গেলে ফার্স্টেই ডিজিটাল কমিউনিকেশন মানে হওয়ার জন্য যেটা প্রথম মানে স্টেপ, সেটা হচ্ছে সিগন্যালটাকে ডিজিটাল হতে হবে। ডিজিটাল কমিউনিকেশন মানে কি? ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে যেখানে আমি একটা অ্যানালগ কমিউনিকেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে অ্যানালগ মানে সেটআপ ইউজ করে পাঠাচ্ছি। ওকে, এটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, অ্যানালগ মডুলেশন এবং ডিমডুলেশন টেকনিক ইউজ করে পাঠাচ্ছি, এটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন। ঠিক সেরকম ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে ডিজিটাল একটা সিগন্যালকে ডিজিটাল মডুলেশন এবং ডিমডুলেশন টেকনিক ব্যবহার করে পাঠাচ্ছি। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপটাই যেটা, সেটা হচ্ছে আমার সিগন্যালটা যেটাকে আমি পাঠাবো সেটাকে হতে হবে একটা ডিজিটাল সিগন্যাল। এখন আমাদের ন্যাচারাল যে সিগন্যালগুলা, সেটা এই যে আমার ভয়েসটা, যেটা আমি ভয়েস মাইক্রোফোনে কনভার্ট হয়ে যে সিগন্যালটা তৈরি হচ্ছে সেটা, বা যে কোনো ন্যাচারাল সিগন্যাল, সবগুলো কিন্তু আসলে অ্যানালগ ইন নেচার। সমস্ত ন্যাচারাল সিগন্যালই হচ্ছে অ্যানালগ। ওকে, বা অন্তত বেশিরভাগ সিগন্যাল আর কি। তো সেটাকে আমি যদি ডিজিটাল কমিউনিকেশন ব্যবহার করতে চাই, তাহলে ফার্স্টে আমার সিগন্যালটাকে আগে অ্যানালগ থেকে ডিজিটাল বানাতে হবে। এই কারণেই ডিজিটাল কমিউনিকেশনের প্রথম আলোচনাটাই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ফার্স্ট আলোচনাটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ওকে, কারণ আমরা জানি যে ডিজিটাল পিওর ডিজিটাল করার জন্য আমাকে সিগন্যালকে অ্যানালগ থেকে মানে ডিজিটাল করতে গেলে দুইটা স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং, সেকেন্ড স্টেপ হচ্ছে কোয়ান্টাইজেশন। কাজেই ডিজিটাল কমিউনিকেশনের প্রথম স্টেপ হচ্ছে এ টু ডি কনভার্সন, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করা সিগন্যালটাকে, আমার ভয়েসটাকে বা মেসেজটাকে। আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রথম ধাপই হচ্ছে স্যাম্পলিং, তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন। ওকে, তার মানে আমি বলতে পারি যে ডিজিটাল কমিউনিকেশনের প্রথম ধাপই হচ্ছে আসলে স্যাম্পলিং। কারণ ডিজিটাল কমিউনিকেশনের ফার্স্টে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন লাগবে, আর অ্যানালগ টু ডিজিটালের ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং। এই কারণে আমাকে জানতে হবে যে আসলে এই যে স্যাম্পলিং জিনিসটা, এটা কি, এটার নিয়ম কানুন কি, কিভাবে আমি এটা করব, এই ক্ষেত্রে ব্যাপার স্যাপার কি। এই কারণে আমাদের প্রথম আলোচনায় আসছে স্যাম্পলিং থিওরেম। ওকে, স্যাম্পলিং থিওরেম। তো স্যাম্পলিং থিওরেম বলার আগে আমি এটার প্রেক্ষাপটটা একটু আলোচনা করি, যে কেন একটা থিওরেম এখানে আসছে বা কেন একটা থিওরেম আলোচনা করা দরকার। বোর্ডে চলে যাচ্ছি। বোর্ড লোডিং হয়েছে? জি স্যার। ওকে, তাইলে ফার্স্টেই খেয়াল করো যে একটা স্যাম্পলিং কথাটা মানেটা কি, তুমি তো জানো। স্যাম্পলিং মানে হচ্ছে তোমার কাছে একটা অ্যানালগ সিগন্যাল ছিল, এই হচ্ছে অ্যানালগ সিগন্যালটা, একটা ভয়েস হোক বা যাই কিছু হোক, এটা মনে করো একটা ভয়েস সিগন্যাল। কেমন, তুমি কি করছো, এটা সময় পর পর এটা স্যাম্পলিং নিচ্ছ, এটাই তো স্যাম্পলিং, তাই না? আচ্ছা, এখন এই স্যাম্পলিং গুলো, এটা মনে করো স্যাম্পলিং যে টাইমটা টিএস টাইম সময় পর পর নিচ্ছ, এটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভেল বলা হয় এটাকে। যে সময় পর পর একটা স্যাম্পল নেওয়া হয় সেটাকে বলা হয় স্যাম্পলিং ইন্টারভেল। আর এটার উল্টাটা হচ্ছে এফএস ইকুয়াল টু 1/ts, এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। কেমন, টিএস হচ্ছে স্যাম্পলিং ইন্টারভেল, স্যাম্পলিং ইন্টারভেল, আর এফএস ইকুয়াল টু 1/ts হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এখন এই টিএসটা কি কম হইলে বেশি ভালো নাকি বেশি হইলে ভালো, তোমাদের কি মনে হয়? টিএসটা কম হলে ভালো, তাহলে আমাদের সিগন্যালটা ভালোই পাওয়া যাবে। রাইট রাইট, কমন সেন্স থেকে কিন্তু তাই আমরা বুঝতে পারি যে আসলে যদি স্যাম্পলিং করতে যাই, তাহলে আমি যদি বেশি মানে দূরে দূরে স্যাম্পল নেই, তাহলে আমার সিগন্যালটা আমার দিন শেষে কি করতে হবে, আমি স্যাম্পল দিয়ে আসলে কি করবো, স্যাম্পল দিয়ে স্যাম্পলিং করতেছি তো আসলে মানে এটা পাঠানোর সুবিধার্থে ডিজিটাল বানায় পাঠাবো, কিন্তু আমি শেষমেশ রিসিভিং এন্ডে গিয়ে আমাকে তো এই স্যাম্পল থেকে আবারও মূল সিগন্যালটা তৈরি করতে হবে, রাইট? আমার কানে তো আর স্যাম্পল কি শুনতে পারবে না, কান তো শুনবে অ্যানালগ সিগন্যালই। কাজে শেষমেশ আমি পাঠানোর স্বার্থেই এই মানে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন সবকিছু হচ্ছে পাঠানোর স্বার্থে বা স্টোর করার স্বার্থে। এগুলাকে যখন আমি আবারও মানে সাউন্ড আকারে বানায় আমার কানে দিতে যাব, তখন কিন্তু এগুলা থেকে স্যাম্পল থেকে আবারও আমাকে মূল সিগন্যালটা বানাইয়ে তারপরে দিতে হবে স্পিকারের মাধ্যমে। ওকে, স্যাম্পলকে আমি শুনতে পারবো না। তো ফলে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যে স্যাম্পলিং করতেছি এটার কিন্তু একটা ওয়ান ওয়ে প্রসেস না, দিন শেষে আমাকে এন্ডে গিয়ে এই স্যাম্পল থেকে আবারও মূল সিগন্যাল তৈরি করতে হবে। এখন যদি স্যাম্পল যদি হয় এত দূরে দূরে, মনে করো এই যদি হয় একটা সিগন্যাল, মনে করো এখানে এরকম একটা সিগন্যাল আছে, হ্যাঁ এরকম একটা সিগন্যাল, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তুমি স্যাম্পল নিছো এখানে একটা, এই জায়গায় একটা, হ্যাঁ এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
তাহলে আমি দিন শেষে আসলে স্যাম্পল থেকে মূল সিগন্যালকে উদ্ধার করার উপায় হচ্ছে এই মাথাগুলাকে জাস্ট যোগ করে দেওয়া হয়, বুঝছো? মানে তোমরা যেরকম আগে ওই যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে গ্রাফ করতে না, যে একটা এক্সপেরিমেন্ট, বা তোমরা হয়তো এখানেও করছো, ইলেকট্রনিক্স ওয়ানে হয়তো করছো, যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাই না? এরকম পয়েন্ট নিছো, অনেকগুলা এক্সপেরিমেন্টালি পয়েন্ট নিছো, সেগুলোকে যোগ করে একটা কার্ভ বানাইছো না? হ্যাঁ, বা ট্রানজিস্টরের ক্ষেত্রে করছো না এরকম এরকম কার্ভ, এরকম? তাহলে তোমরা সবগুলো পয়েন্ট পাইছো? তোমরা তো কিছু পয়েন্ট পাইছো, সেই পয়েন্টগুলোকে যোগ করে বানাইছো। এখানেও ঠিক স্যাম্পলের মাথাগুলোকে যোগ করে আবার জিনিসটাকে কি করা হয়, আমার মূল সিগন্যালটা তৈরি করা হয়। এখন যদি স্যাম্পলের মাথাগুলো হয় এরকম, হ্যাঁ, তাহলে মাঝখানে দেখো আমি এগুলোকে যোগ করে দাঁড়ান থেকে আমি কি বুঝবো যে এখানে মাঝখানে এরকম একটা পিক ছিল, বা এখানে এভাবে গেছে নাকি এভাবে গেছে, আমি বুঝবো? বুঝতে পারবো না তাহলে। হ্যাঁ, সরি, বুঝতে পারবো না এভাবে। বুঝতে পারবো না, রাইট। কারণ একবার স্যাম্পলিং করার ফলে দুইটা স্যাম্পলের মাঝখানে কি ছিল এটা কিন্তু আর জীবনে কোনোদিন জানা সম্ভব না, কোনোদিন জানা সম্ভব না। রিসিভিং এন্ডে কোনোদিন সে জানবে না, কারণ তুমি এই সিগন্যালটাকে স্যাম্পল করে ফেলছো, এখন তোমার হাতে আছে মানে একমাত্র স্যাম্পল, আর কিছু নাই। তাহলে তোমার কাছে এটা আছে আর এটা আছে, এখান থেকে তোমাকে আন্দাজ করতে হবে যে এটা এখান থেকে এখানে কিভাবে গেছে। এখন তুমি কেমনে বুঝবা যে এটা এভাবে গেছে? কোনো সুযোগই নাই। এটা এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, অনেকভাবে যেতে পারে। কিন্তু তুমি যদি খুব ক্লোজলি নাও, এই যে এভাবে এখানে নাও, এখানে নাও, এখানে নাও, তাহলে এগুলোকে যোগ করলে এরকমই আসবে না? স্যার, বুঝতেছো কথাটা? এই কারণে স্যাম্পল যত ক্লোজ হবে তত ভালো। ওকে, স্যাম্পল যত ক্লোজ হবে ততই আমি কি করতে পারবো, সেগুলো মাথাকে যোগ করে মূল সিগন্যালটাকে আবারও তৈরি করতে পারবো। মূল সিগন্যালের মধ্যে যে পিকগুলো আছে সবগুলো আমি ধরতে পারবো। আর যদি গ্যাপে হয় তাহলে মূল সিগন্যাল দুইটা স্যাম্পলের মাঝখানে যে উঠানামা, যে পিক কিংবা ভ্যালি, হ্যাঁ, উত্থান বা পতন, সেটা হচ্ছে বাদ পড়ে যাবে, আমি অ্যাপ্রক্সিমেট করে হলে কারেক্ট জিনিসটা পাবো না। তো এখন আমি তো বুঝলাম যে আচ্ছা টিএস যত কম হয় তত ভালো, হ্যাঁ, বেশি হওয়াটা খারাপ, কিন্তু কত কম? কারণ টিএস বেশি কম হওয়ার একটা অসুবিধা আছে, কিন্তু বেশি কম হওয়া মানে কি? স্যার ব্যান্ডউইথ বেশি লাগবে। এক্স্যাক্টলি, যেটা বেশি কালেক্ট করতে হবে। টিএস বেশি কম হওয়া মানে হচ্ছে এখানে খেলো এই যে এফএস টা বেশি হবে না, টিএস কম হয়, এখানে টিএস ছোট হওয়া মানে এফএস বেশি হওয়া। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ওকে, মানে একটা সেকেন্ডের মধ্যে যত বেশি স্যাম্পল থাকবে সেগুলো পাঠাইতে গেলে তত বেশি ব্যান্ডউইথ লাগবে। স্যাম্পলের সংখ্যা বেড়ে গেছে তো, তাই না? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে আমার একটা পার সেকেন্ডে স্যাম্পলের সংখ্যা অনেক বেশি নিচ্ছি, ফলশ্রুতিতে আমার ব্যান্ডউইথটা বেড়ে যাবে। তাহলে এটাও তো একটা সমস্যা যে আমার লাইনের উপরে বা চ্যানেলের উপর চাপ সৃষ্টি হবে। এখন তাহলে আমাকে নিশ্চয়ই একটা লিমিট ঠিক করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা বেশি হওয়া ভালো, হ্যাঁ, কিন্তু কত বেশি, মিনিমাম কত নিতেই হবে, না নিলে চলবে না। ঠিক আছে, তাহলে আমি মিনিমামটা যদি আমি জানতে পারি যে মিনিমাম এত নিতেই হবে, তাহলে অ্যাটলিস্ট আমি একটা অ্যামাউন্ট পাবো। ফর এক্সাম্পল তুমি বিদেশ যাবা, তুমি মালয়েশিয়া ঘুরতে যাবা, ঠিক আছে, এখন এখানে একটা মিনিমাম খরচ আছে, যে এটা প্লেন ফেয়ার হচ্ছে এত, ওইখানে হোটেল খরচ হচ্ছে রাফলি মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল যেগুলা, তুমি যে খরচে থাকতে চাও সেখানে এত, আর তুমি 3 দিন থাকবা সেখানে ঘোরাফেরার খরচ হচ্ছে এত। মিনিমাম একটা আন্দাজ কিন্তু তোমার লাগবে, যে মিনিমাম আমার হচ্ছে সব মিলাই 1 লাখ টাকার মতো লাগতে পারে। ওকে, আচ্ছা, ঊর্ধ্বে আমি এখন 1.5 লাখ টাকা নেই, 2 লাখ টাকা নেই, সেটা ভালো, বাট মিনিমাম আমার এত টাকা নিতেই হবে, তাহলে আমি চলবে না। তুমি যদি এই মিনিমামটা না জানো, আর হচ্ছে 30,000 টাকা নিয়ে মনে করো যে মনে হয় কোনো সমস্যা নাই, তো দেখা যাবে যে মালয়েশিয়ায় মানে হয়তো গেছো আর আসতে পারতেছো না, তোমার ফেরত আসার টিকিটই নাই, কিংবা ওইখানে থাকার মানে হোটেলে থাকার মতো অবস্থাও নাই। বুঝতেছো কথাটা? তাহলে একটা মিনিমাম কিন্তু তোমার জানা লাগবে যে আচ্ছা ঠিক আছে বেশি, কিন্তু মিনিমাম কত হইতেই হবে, হ্যাঁ, যাতে যেটা যেটা আমি করবই। ওকে, তার চেয়ে বেশি আমি যত নিতে পারি তত ভালো। সেটা বাইর করার জন্যই হচ্ছে স্যাম্পলিং থিওরেম। আমি একটা স্লাইডে যাচ্ছি তাহলে আবার। লোড হয়েছে স্লাইডটা? ওকে, স্যাম্পলিং থিওরেম বলতেছে এই ব্যান্ড লিমিটেড সিগন্যাল জিটি অফ ব্যান্ডউইথ বি হার্টজ, অর্থাৎ সোজা কথা, এই কথাটাকে সহজ করে বলা হচ্ছে একটা সিগন্যালের ব্যান্ডউইথ যদি বি হার্টজ হয়। ওকে, এটা হলো মানে সহজ সরল কথাটা আর কি। ওকে, যেটা নিচের ফিগারের মধ্যে আছে, এই যে একটা জিটি হচ্ছে যে কোনো একটা সিগন্যাল, সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে জিএফ হয়, সেটা দেখো এই জায়গার মধ্যে লিমিটেড বি, মানে ওমেগার অ্যাক্সিসে গেলে টোয়াইস পাই বি, আর এফ এর অ্যাক্সিসে গেলে বি। তাহলে এটা ব্যান্ড লিমিটেড টু বি, অর্থাৎ বি পর্যন্তই এটা আছে জিএফটা, তার বাইরে এটার কোনো টুকরা বা কোনো সিগন্যাল নাই। এটা হচ্ছে ব্যান্ড লিমিটেড টু বি হার্টজ এর মানে, যে একটা সিগন্যাল ব্যান্ড লিমিটেড টু বি হার্টজ মানে হচ্ছে এটা ব্যান্ডউইথ হচ্ছে বি হার্টজ। It can be reconstructed exactly from data samples taken at a sampling rate greater or equal twice b, অর্থাৎ আমার যে সিগন্যালটাকে স্যাম্পলিং করছি সেই সিগন্যালের ব্যান্ডউইথ যত, তার চেয়ে মিনিমাম
দ্বিগুণ রেটে আমার স্যাম্পল নিতে হবে মিনিমাম। ওকে, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস হচ্ছে কত, টোয়াইস বি হার্টস। মিনিমাম এই রেটে স্যাম্পলিং নিতে হবে। তার চেয়ে যদি বেশি নেই ভালো, সমস্যা নেই, মিনিমাম নিতে হবে এই রেটে। এটা তাহলে একটা বাস্তব কথাটা মিনিংটা কি দাঁড়াইলো একটু দেখি, বোর্ডে যাই আবার। তোমাদেরকে অতীতে আমরা বলছি যে একটা ভয়েস সিগন্যাল, হ্যাঁ মনে করো একটা ভয়েস সিগন্যাল এমটি, কেমন, এটা মনে করো একটা ভয়েস সিগন্যাল, হ্যাঁ হিউম্যান ভয়েস, এটা ব্যান্ডউইথ নরমালি কত বলছি, অ্যানালগ ব্যান্ডউইথ 4 কিলোহার্টজ বলছি না, মনে আছে? হ্যাঁ, আচ্ছা মনে না থাকলে এটা এটা আবার স্মরণ করো। সেটা হচ্ছে যে একটা মানে হিউম্যান ভয়েস, সেটার একটা ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ ধরা হয় নরমালি, হ্যাঁ যদি পারফেকশন চিন্তা না করি, মোটামুটি ভাবে 4 কিলোহার্টজ। তাইলে এই স্যাম্পলিং থিওরেম বলতেছে যে এটাকে মিনিমাম 8K রেটে স্যাম্পলিং করতে হবে। 8K মানে 8000, 4 কিলোহার্টজ মানে তো 4000, এটা ডাবল হচ্ছে 8000, তাহলে 8000 স্যাম্পল পার সেকেন্ড এই রেটে স্যাম্পলিং করতে হবে। যদি আমি ওই স্যাম্পল থেকে আবারও মূল শব্দটাকে রিকনস্ট্রাকশন করতে চাই, তাহলে ন্যূনতম 8000 স্যাম্পল পার সেকেন্ড রেটে স্যাম্পলিং করতে হবে। কথাটার মানেটা কি দাঁড়াও, মানেটা দাঁড়াচ্ছে যে আমি এক সেকেন্ড সময়ের মধ্যে যে যতটুকু শব্দ উৎপাদন করতেছি, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ, এক সেকেন্ডে আমার মুখ থেকে যতটুকু শব্দ বের হচ্ছে, সেই এক সেকেন্ডের মধ্যে 8000 স্যাম্পল লাগবে মিনিমাম। এক সেকেন্ডে উচ্চারিত শব্দের, যেমন আমি বললাম যে সে লেট, লেট শব্দটা বলতে আমার এক সেকেন্ড লাগলো মনে করো, কেমন। এই লেট শব্দটাকে তুমি যদি শুনতে চাও, মানে তুমি তো অবশ্যই শুনতে পাচ্ছ, ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে শুনতে পাচ্ছ, কিভাবে হচ্ছে এটা, এই লেট শব্দটার অন্তত 8000 স্যাম্পল নেওয়া হয়েছে। মানে এই লেট শব্দের উচ্চারণ করছে যেটা, এই উচ্চারণ করতে যে এক সেকেন্ড সময়, এই এক সেকেন্ড সময়ের মধ্যে, এই যে এক সেকেন্ড সময়, এখান থেকে মনে করো এইটা হলো এক সেকেন্ড ডিউরেশন, এক সেকেন্ড ডিউরেশনের মধ্যে 8000টা 1 2 3 4 মাস করে করে কি 8000 স্যাম্পল নেওয়া হয়েছে, 8000 স্যাম্পল নেওয়া হয়েছে। এই 8000 স্যাম্পলকে ব্যবহার করে তোমার এন্ডে এই 8000 স্যাম্পলের মাথাকে যোগ করে আবারও আমার এই শব্দটাকে রিপ্রোডিউস করা হয়েছে। বুঝতেছো কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারতেছো যে আসলে এটা কম না, কিন্তু অনেক বেশি। এক সেকেন্ডের মধ্যেই 8000 স্যাম্পল নিতে হবে একটা কথার, মানে বা ওই এক সেকেন্ডে উচ্চারিত একটা শব্দকে রিপ্রোডিউস করার জন্য রিসিভিং এন্ডে। এর চেয়ে কম, ডেটা নিতে হবে হ্যাঁ এরকম একটা। 8000 অথবা গ্রেটার, মিনিমাম 8000। জি স্যার। হ্যাঁ, বাস্তবে কিন্তু আরো গ্রেটার বেশি নেওয়া হয়, মিনিমাম নেওয়া হয় না, আর একটু বেশি নেওয়া হয়। ওকে, কিন্তু মিনিমাম এত নিতে হবে যদি এটাকে পুনরুৎপাদন করতে হয় রিসিভিং এন্ডে। তো কাজেই এটা বুঝতেই পারতেছো যে আসলে যথেষ্ট ক্লোজ স্যাম্পলই নেওয়া হয়। এই কারণেই আমরা যা বলি মোটামুটি তুমি রিসিভিং এন্ডে সেটাই শুনতে পাও। ওকে, এমনকি গলার ভয়েসটা সহ তুমি ভয়েসটা শুনে পরিষ্কার বুঝতে পারো এটা আমার গলা, এটা অমুকের গলা। কেন বুঝতে পারো? কারণ এই মানে প্রত্যেকের গলার মধ্যে যে ইউনিক যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেটা শুদ্ধ হচ্ছে তোমার কাছে জিনিসটা যাচ্ছে, বিকজ স্যাম্পলিং ইজ ভেরি ক্লোজ। এখন আমরা এই কথাটা প্রমাণ করব। এই যে কথাটা বললাম যে একটা জিনিসকে যদি আমি পুনরুৎপাদন করতে হয় তাহলে তাকে মিনিমাম টোয়াইস বি রেটে স্যাম্পলিং করতে হবে, এই কথাটাকে আমরা যত থিওরি আকারে বললাম, এখন এটাকে প্রমাণ করবো আমরা। তাহলে এই কথাটা একটু মনে রাখো যে কি করতেছি আমরা, একটা জিটি, যে কোনো একটা র্যান্ডম সিগন্যাল জিটি ধরে নিচ্ছি, যেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে জিএফ, যেটার চেহারাটা হচ্ছে এরকম, এরকম একটা জিনিস। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করতে চাই, এটাকে আমরা স্যাম্পলিং করবো ফার্স্ট টাইম। স্যাম্পলিং আমরা করবো, এই যে স্যাম্পলিং করার নিয়ম হচ্ছে এরকম একটা পালস ট্রেন, দেখো ইম্পালস ট্রেন, আসলে পালস ট্রেন না, ইম্পালস ট্রেন, এগুলো সব ইম্পালস ফাংশন টিএস সময় পর পর আছে। টিএস সময় পর পর থাকা ইম্পালস ফাংশন, এটা দিয়ে কি করব, জিটি কে মাল্টিপ্লাই করব। জিটি কে মাল্টিপ্লাই করলে কি তৈরি হবে, যে এরকম একটা জি বাড়তি তৈরি হবে। ওকে, এই তোমার মনে করো এরকম হচ্ছে একটা সিগন্যাল, হ্যাঁ যে কোনো একটা সিগন্যাল র্যান্ডম জিটি, এটা নেগেটিভ পার্ট না ধরলাম, জিটি, আর এটা হচ্ছে একটা ইম্পালস ফাংশন।
সেম গ্যাপ পরপর আছে, টিএস টাইম পরপর আছে, টিএস। তাহলে এটা হচ্ছে ডেল টিএসটি, এটার নাম হচ্ছে ডেল টিএসটি, এটা হচ্ছে জিটি, এটা হচ্ছে ডেল টিএসটি। তাহলে এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। মাল্টিপ্লাই করলে কি হবে বলো তো? স্যার ডেল এন হবে, হ্যাঁ, ডেল এন হবে। সিগন্যালটা তৈরি হবে, মাল্টিপ্লাই করলে সেটা নাম দিলাম জি বার টি। তাহলে কি হবে খেয়াল করো, ডেল্টা ফাংশন তো একটা নির্দিষ্ট সময় পরপর আছে, আর মাঝখানে কি জিরো। তাহলে দুইটাকে যদি গুণ করি, তাহলে যে মুহূর্তে ডেল্টা ফাংশনটা আছে ওই মুহূর্তে ডেল্টা ফাংশনটা এটার সাথে গুণ হয়ে এটার হাইটটা নিয়ে নিবে। এটার হাইট তো এক এক জায়গায় এক এক রকম, তাই না? যে পয়েন্টে ডেল্টা ফাংশনটা আছে, যেমন এই পয়েন্টে যদি এটা গুণ করে তাহলে এই হাইটটা সে নিবে, এটা যে পয়েন্টে গুণ হয়েছে এটার হাইটটা নিবে। তাহলে এটা হবে বিভিন্ন হাইটের ডেল্টা ফাংশন, মানে এটা যদি হয় আমার মূল সিগন্যালটা, তাহলে এই হাইটের বিভিন্ন ডেল্টা ফাংশন হবে। বুঝো নাই কথাটা? ঠিক না? জি বারটি এটা গুণ এটা, এটা গুণ এটা করতে গেলে মাঝখানের পয়েন্টগুলোতে হচ্ছে জিরো হবে, কারণ এখানে মাঝখানের পয়েন্টে এটা আছে, এটা এটা নাই। আর যে পয়েন্টে ডেল্টা ফাংশন আছে সেই পয়েন্টে জাস্ট এটার সাথে এই অ্যামপ্লিটিউডটা গুণ হয়ে ডেল্টা ফাংশনের অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে এটার অ্যামপ্লিটিউড। তাহলে এই শেপেরই একটা ডেল্টা ফাংশনের পালস টাইম তৈরি হবে, মানে এটার মতোই ডিউরেশন গুলো সেম, খালি মাথাগুলো এখন এটার হাইটের মতো হয়ে গেছে। গুণ করলে তাই হবে না? ওকে, তাহলে এটাকে কি লেখা যাবে? জি বার টিটা কত টেকনিক্যালি? জি বার টিটা হচ্ছে কত? জিটি ডট ডেল টিএসটি। এটা হচ্ছে ডাইরেক্টলি গুণফল, এটা গুণ এটা, এটা লিখলাম। আরেকটা লেখা যায়, তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবা যে এটাকে আরেকটা জিনিস লেখা যায়। এই এক্সপ্রেশনটার দিকে তাকাও, এটা আসলে কি? এগুলা সব টিএস সময় পর পর গেছে না, এটা হচ্ছে মনে করো টিএস, তাহলে এটা হচ্ছে কত 2ts, তাই না? এটা 2ts পজিশনে আছে না, এটা 3ts পজিশনে আছে। তাহলে এই শুধুমাত্র যে কোনো একটা চিন্তা করো, মানে এই ইম্পালস ফাংশনকে চিন্তা করো, এই ইম্পালস ফাংশন এটার এক্সপ্রেশনটা কত? এই একটা ইম্পালস ফাংশনকে চিন্তা করো, এটার হাইট কত? মানে এটা একটা ইম্পালস ফাংশন, তাহলে এটা হচ্ছে ডেল ইম্পালস ফাংশনকে কেন প্রকাশ করে? ডেল টি, তাই না? ডেল টি, তাহলে এটা কি? এটা আসলে কি? ডেল টি হচ্ছে সেন্টারে যেটা থাকে সেটার নাম ডেল টি। তাহলে এটা কি টি থেকে আরো টিএস পরিমাণ র্যাশ শিফট হচ্ছে না? তাহলে ডেল টি মাইনাস টিএস না এটা? হ্যাঁ, এই ইম্পালস ফাংশনটা কি ডেল টি মাইনাস টিএস না? টিএস পরিমাণ র্যাশ শিফটেড একটা ডেল্টা ফাংশন। অরিজিনাল ডেল্টা ফাংশন কোথায় থাকে? সেন্টারে, এটা হচ্ছে ডেল টি, তাই না? আচ্ছা, কিন্তু এবার এটার হাইট কত? এটার অ্যামপ্লিটিউডটা কত এই মুহূর্তে? অ্যামপ্লিটিউডটা হচ্ছে এই যে টিএস পজিশনে, এই যে টিএস লোকেশন, এই যে টিএস লোকেশন, টিএস পজিশনে কার ভ্যালু? এটার অ্যামপ্লিটিউড না? এটার অ্যামপ্লিটিউডটা কত? জি টিএস না? তাহলে এটার অ্যামপ্লিটিউডটা হচ্ছে জি টিএস। আচ্ছা, জিটি যে ফাংশনটা, সেটা টিএস মোমেন্টে যে ভ্যালুটা, সেটা হচ্ছে জিটিএস। সেই জিটিএস ভ্যালুটা হচ্ছে এটা ডেল্টা ফাংশনের অ্যামপ্লিটিউড, আর তার পজিশন হচ্ছে টি মাইনাস টিএস। তাহলে একইভাবে দ্বিতীয়টা কত? তার ভ্যালু অ্যামপ্লিটিউড হচ্ছে জি, এটা কোথায় আছে? 2ts পজিশনে আছে, আর শিফটিং পজিশনটা হচ্ছে টি মাইনাস 2ts না? তাহলে এগুলা সবগুলা কি আসলে কি এরকম অনেকগুলা শিফটেড ডেল্টা ফাংশন যাদের অ্যামপ্লিটিউড বিভিন্ন 1ts 2ts 3ts যেটা যে পজিশনে আছে সেটার সামেশন, তাই না? তাহলে আমি জি বার টি কে কিভাবে লিখতে পারি? জি বার টি কে চাইলে এভাবে লিখতেছি, তো এটা ডাইরেক্টলি গুণফল আকারে লিখছি, প্লাস জি বার টি কে আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে সামেশন অফ n, এই যে এখান থেকে দেখো জি nts ডেল টি মাইনাস nts, ঠিক আছে না? এর মান যদি বসাতে থাকো 1 2 3 4, তাহলে এই সিরিজ এইগুলা সব যোগ করলে এই জিনিসগুলো পাওয়া যাবে, রাইট? বুঝছো এটা সবাই? বুঝছো নাকি বোঝো নাই? ওকে, আচ্ছা, এখন আমরা একটু আগাই। এই যে এই সিগন্যালটার কথা চিন্তা করো, ডেল টিএসটি, এটা কি? এটা একটা পিরিয়ডিক সিগন্যাল না? পিরিয়ডিক সিগন্যালের সংজ্ঞা কি? একই জিনিস একটা নির্দিষ্ট সময় পর পর বারবার আসবে, তাহলে টিএস সময় পর পর এই জিনিসটা বারবার আসছে, হ্যাঁ, টিএস টাইম পর পর এই জিনিসটা হচ্ছে রিপিট হচ্ছে, তাহলে ডেল টিএসটি হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। ডেল টিএসটি ইজ এ পিরিয়ডিক সিগন্যাল, তাহলে ফুরিয়ার সিরিজ এটা ভাঙানো যায় না?
যে কোনো সিগন্যালকে ফুরিয়ার সিরিজে ভাঙানো যায়, তাই না? স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বুঝালাম এটা এখানে সরাসরি আছে, যে এটা দিয়ে এটাকে গুণ করছি, ফলে এটা তৈরি হয়েছে জি বার টি মানে জিটি ডেল টি এস টি, আবার সেটা মানে সামেশন অফ জি এন টি এস টি, এটা এটা। আর ডেল টি এস টি যেহেতু ফুরিয়ার একটা একটা পিরিয়ডিক সিগন্যাল, যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে ফুরিয়ার সিরিজে ভাঙানো যায়, এটাকে ফুরিয়ার সিরিজে ভাঙালে এরকম একটা সিরিজ আসে 1/ts 1 + 2 cos ওমেগা s t 2 cos twice ওমেগা s t। ওমেগা কোথেকে আসছে? ওমেগা মানে হচ্ছে ওই যে টিএস থেকে যেটা আসছে, এটার পিরিয়ড হচ্ছে টিএস, তাহলে টিএস থেকে যেই ফ্রিকোয়েন্সি আসে ওমেগা s twice পাই বাই টিএস, সেটা হচ্ছে ওমেগা s। ওকে, তাহলে এই ওমেগা s মানে হচ্ছে টিএস থেকে আসা ফ্রিকোয়েন্সিটা। তাহলে ফুরিয়ার সিরিজের নিয়ম অনুযায়ী প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল, দ্বিতীয়টা হচ্ছে হারমোনিক্স, থার্ড হারমোনিক্স ইত্যাদি। তাহলে ডেল টিএসটি কে ভাঙাইলে এরকম একটা জিনিস আসে। তাহলে এখন এখানে এটা বসাই দিচ্ছি, দেখো জিটি ডট ডেল টিএসটি। তো ডেল টিএসটি এর এক্সপ্রেশনটা যদি বসাই দিই তার সাথে, তাহলে কি হবে? জিটি আর ডেল টিএসটি গুণ হয়ে ওই যে প্রত্যেকটা জায়গায় মানে জি বার টি হবে কত? জিটি ডট ডেল টিএসটি এর মানটা। তাহলে এটা 1/ts ইনটু জিটি দিয়ে গুণ দিলে প্রত্যেকটা জায়গায় জিটি বসে গেল, জিটি প্লাস 2GT cos ওমেগা টি প্লাস 2GT cos twice ওমেগা টি। বুঝছো না কথাটা? বুঝছো এক্সপ্রেশনটা? স্যার ডেল টিএস এটা কি বললেন আবার বলো। স্যার? ডেল টিএস হ্যাঁ। 1/ts 1 এটা + হচ্ছে 2 এটাকে, এটা তো একটা পিরিয়ডিক সিগন্যাল না, এটা পিরিয়ডিক সিগন্যালকে ফুরিয়ার সিরিজে ভাঙানো যায়। তো এই সিগন্যালটাকে ফুরিয়ার সিরিজে ভাঙাইলে এরকম একটা জিনিস আসবে। জি স্যার। ওকে, তাহলে ডেল টিএস এর মানটা এখানে বসাই দিলাম জাস্ট। হ্যাঁ, তাহলে জি বার টি কত পাওয়া যাবে? জিটি ইনটু ডেল টিএস টি মানে জিটি ইনটু এটা। তাহলে প্রতিটা জায়গায় জাস্ট এটার মধ্যে জিটি দিয়ে গুণ দিছি, আর কিছুই না। বুঝছো কথাটা? ওকে, তাহলে এখন আমি যদি এই জিনিসটা ফুরিয়ার ট্রান্সফর্ম বাইর করতে চাই, যে জি বার টি মানে হচ্ছে এইটা, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম বাইর করতে চাই, তোমরা একটু চিন্তা করে একটু বলো তো, যে তোমরা কিন্তু জানো অলরেডি যে সরি, এই যে জিএফ যেটা, কেমন জিএফ যেটা, সেটার অর্থাৎ জিটির ফুরিয়ার ট্রান্সফর্ম জিএফ, এটা তোমরা জানো, এটা হচ্ছে এই চেহারার। তাহলে তোমাদের অতীতের বিদ্যা কি বলে? যদি জিটির জন্য যদি জিএফ হয়, তাহলে জিটি cos ওমেগা s এর জন্য কি হয়? অ্যামপ্লিটিউড মডুলেশনের বিদ্যা থেকে বলো। এমটি এর জন্য যদি হয় এম ওমেগা, তাহলে এমটি cos ওমেগা সিটির জন্য কি হয়? মনে আছে? মডুলেশনের ফলে কি হয় অ্যাকচুয়ালি? cos ওমেগা সিটি দিয়ে মাল্টিপ্লাই করা, ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করা, মানে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি চেঞ্জ? বহুবার বলছি এটা। এমটির জন্য এম ওমেগা হলে এমটি cos ওমেগা সিটির জন্য কত? বলো। ওমেগা মাইনাস ওমেগা সি ওমেগা প্লাস ওমেগা সি তে শিফট। রাইট রাইট রাইট, ভুলে যাও কেন তোমরা? এম ওমেগা প্লাস ওমেগা সি মানে কিছুই তো না, আমি তো বারবার এই কথাটা বলছি, যেগুলো মুখস্থ করার কিছু নাই, খালি মনে রাখবা যে মডুলেশনের ফলে বা cos ওমেগা সি যে গুণ করার ফলে যেই এম ওমেগাটা ছিল সেটা শুধু ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিমাণ রাইট শিফট হয় এবং লেফট শিফট হয়, আর কিছু না। এম ওমেগা যা ছিল সেই জিনিসটাই রাইট শিফট। যদি ফিগারের মধ্যে দেখাইলে কি হয়, এটা যদি হয় এম ওমেগা, তাহলে এটাকে মডুলেশন করলে এটা যদি হয় এমটির জন্য এটা আসে, তাহলে এমটি cos ওমেগা সিটির জন্য আসবে এই জিনিসটাই রাইট শিফটেড আর লেফট শিফটেড, এই তো নাকি? আর এটা যদি হয় ওমেগার অ্যাক্সিস তাহলে এইভাবে, আর যদি এফ এর অ্যাক্সিস ধরো, এটা এমএফ, এটা এফসি, এটা মাইনাস এফসি।
তাহলে একইভাবে জিটির জন্য হচ্ছে জিএফ, হ্যাঁ ওমেগা একই জিনিস। তাহলে জিটি কজ ওমেগা এসটি, জিটি কজ ওমেগা এসটির জন্য কি হবে? হাফ অফ জিএফ প্লাস এফএস প্লাস জিএফ মাইনাস এফএস না নাকি? হ্যাঁ, সরি স্যার। যদি জিটির জন্য জিএফ হয়, জি স্যার। জিটি কজ ওমেগা এসটি, এটার জন্য কি হবে? সিম্পলি কি এই ফ্রিকোয়েন্সি পরিমাণ রাইট শিফট আর লেফট শিফট হবে না জিএফটা? একইভাবে যদি এখানে ওমেগা এস না থেকে কি থাকতো? জিটি কজ টুয়াইস ওমেগা এসটি থাকতো, তাহলে কি হইতো? তাহলে স্যার টুয়াইস ওমেগা পরিমাণ লেফট। টুয়াইস এফএস প্লাস জিএফ মাইনাস টুয়াইস এফএস নাকি? জি স্যার। এগুলো আঁকলে কেমন হইতো? স্যার টুয়াইস এস পরিমাণ লেফটে এবং রাইটে শিফট হইতো। রাইট, তাহলে তোমরা দেখছো যে এই হচ্ছে জিএফ, এই হচ্ছে জিএফ না, এটা হলো জিটি। কই জিএফ স্যার? হ্যাঁ কই জিএফ? এই যে এটা জিএফ, জি স্যার। দেখা যাচ্ছে জি স্যার দেখা আমাদের কাছে বোর্ডের ফিগার? জি স্যার দেখা যাবে। এই হলো জিএফ। তাইলে এই যদি হয় জিএফ, তাইলে আমি একটু শেয়ার স্টপ করি, আবার স্লাইডে যাই। তাহলে এই যদি হয় জিটির জন্য জিএস মানে জিএফ, সরি স্লাইড দাঁড়াও আসতেছে। হ্যাঁ এক্সপ্রেশনটা খেলো, জি বার টির এক্সপ্রেশনটা কি এটা না? 1/ts জিটি প্লাস 2 জিটি cos ওমেগা st, এটা না? হ্যাঁ জি স্যার। তো দেখাইছি একটু আগে। জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে জিটির জন্য যদি জিএস হয়, সরি জিটির জন্য যদি জিএফ হয় ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে জিটি cos ওমেগা st এর জন্য কি হবে? জিএফ টাই এফএস পরিমাণ রাইট শিফট লেফট শিফট নাকি? জি স্যার। আর এটা কি হবে? টুয়াইস এফএস পরিমাণ রাইট শিফট লেফট টুয়াইস শিফট, পরিমাণ আর পরেরটা থ্রাইস 3s পরিমাণ। মানে জিএসটা হবে এরকম। তাহলে আসলে ফিগারটা কেমন হবে দেখো, এই যে পরের ফিসটাই দেখো, এটাই তাই না? স্যার এরকম হবে। এটা এই যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে জিটির জন্য জিএফ, এটা হচ্ছে জিএফ টা অরিজিনাল জিএফ। পরেরটা হচ্ছে ওমেগা এস এ শিফটেড, তারটা হচ্ছে টুয়াইস ওমেগা এস এ শিফটেড। একইভাবে মাইনাস ওমেগা টুয়াইস ওমেগা এস মাইনাস ট্রাইস ওমেগা এস এ শিফটেড, এটা না এইটা। তাইলে এখন পুরো ব্যাপারটা বুঝো যে আমি আমার কাছে ছিল হচ্ছে জিটি, জিটি এই সিগন্যালটা, সেটাকে আমি স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করে তৈরি করছি জি বার টি। জি বার টি থেকে, জি বার টি মানে হচ্ছে এইটা, কারণ জি বার টির এক্সপ্রেশনটাই হচ্ছে এইটা। তাহলে জি বার টি মানে হচ্ছে এই জি বার টি ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা জি বার এফ। আমাকে জি বার এফ থেকে কি ফেরত পাইতে হবে? জিএফ ফেরত পাইতে হবে না? মূল সিগন্যালটা কি জিটি, তাই না? জিটি ফেরত পাইতে হবে না? জিটি ফেরত পাওয়া মানে জিএফ ফেরত পাওয়া। ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেটা মানে টাইম ডোমেইনে যেটা জিটি, জি স্যার। আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওইটা জিএফ হয়ে যাবে। ডোমেইনে যেটা জিএফ। তাহলে আমাকে জি বার এফ থেকে আবারও জিএফ টা ফেরত পাইতে হবে, এটাই হলো আমার উদ্দেশ্য। তাহলে কিভাবে ফেরত পাবো সেটাই আমরা আলোচনা করতেছি। তাহলে স্যাম্পলিং থিওরেম প্রমাণ হবে। তাহলে এখানে আবার আমরা দেখাই, তাহলে এই জিটির জন্য হচ্ছে জিএফ, তাহলে জি বার টি যেটা, জি বার টি যে এক্সপ্রেশনটা আমরা পাইলাম জি বার টির জন্য সেটা হবে কেমন? এরকম। আমরা দেখলাম জি বার টির এক্সপ্রেশনের কারণে এটা আসবে এরকম, এরকম, তারপরে এরকম, এরকম, এবং এই ভ্যালুগুলা কত? এটা হচ্ছে আমরা এফ, এটাও এফ এর অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে তোমার এত পর্যন্ত হচ্ছে বি, বি যেহেতু এটা বি, এটা হচ্ছে এই পয়েন্টটা কোথায় আছে? এফএস এ না? জি স্যার। এফএস এ। আমি এদিকে রাখলাম না, এদিকে রাখলাম না, তাহলে এদিকে রাখতেছি। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে বি, আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এফএস। ওকে, এখন আমরা প্রশ্ন করতেছি যে আচ্ছা আমরা স্যাম্পলিং, যে এই যে স্যাম্পলিং
ফ্রিকোয়েন্সি এফএস টা কতটুকু হইতে হবে, এফএস টা কত বড় বা কত ছোট হইতে হবে, এটাই তো আমাদের মূল প্রশ্ন ছিল। স্যাম্পলিং স্যার। ফ্রিকোয়েন্সিটা কত হইতে হবে। এফএস টা খেয়াল করো, এফএস টাকে আমি যদি এখন মানে বড় করি, স্যার হ্যাঁ আমি যদি এখানে এদিকে আনতে চাই, ছোট করার চেষ্টা করি, এদিকে আনতে চাই, আনতে আনতে কত পর্যন্ত আনতে পারবো, স্যার গায়ে গায়ে লাগাইতে পারবো হাইস, তাই না? জি স্যার কারণ এর চেয়ে বেশি যদি এটাকে আনতে যাই, এটাকে এদিকে যদি আনতে থাকি, এই পয়েন্টটা এদিকে আসতে থাকবে, আস্তে 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 যদি এটার চেয়ে ক্রস করে এদিকে চলে আসে, তাহলে কি হবে, ওভারল্যাপ হয়ে যাবে, স্যার নষ্ট হয়ে জি স্যার যাবে, তাহলে ওভারল্যাপ হওয়া যাবে না, আমার একদম হাইস্ট আনতে পারবো বাউন্ডারি পর্যন্ত। তাহলে এই জায়গায় যদি এফএস আসে, এতটুকু হচ্ছে বি, এটা হচ্ছে এফএস, 2b স্যার তাহলে রাইট, এটা হচ্ছে এফএস। তাহলে এফএস কত হইলো, মিনিমাম এফএস 2b, মানে এই সেন্টার থেকে এই সেন্টার বি, মানে এই সেন্টার থেকে এই সেন্টারও বি, তাহলে এফএস ইকুয়াল টু কত হইলো 2b। জি স্যার 2b এটাই স্যাম্পলিং থিওরেম, আমরা প্রমাণ করলাম। এর চেয়ে বেশি হলে কি অসুবিধা আছে? এই যে এর চেয়ে বেশি হলে তো দূরে থাকবে, আরো গ্যাপ থাকবে বেশি, কোনো সমস্যা নাই, আরো ভালো হবে, কেমন? কিন্তু ন্যূনতম হইতে হবে কত, টুয়াইস বি। স্যাম্পলিং থিওরেম আমাকে এই কথাটাই বলছে। স্যাম্পলিং থিওরেম বলছে যে যদি আমি স্যাম্পলিং করি, তাহলে স্যাম্পলিং করতে গেলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে ন্যূনতম টুয়াইস বি বা তার চেয়ে বেশি। ওকে, যদি আমি রিকনস্ট্রাকশন করতে চাই, যদি টুয়াইস বির চেয়ে কম হয়, তাহলে সিগন্যালটা এখানে ঢুকে পড়ে সিগন্যাল নষ্ট হয়ে যাবে, ফলে ওই স্যাম্পল থেকে আমি মূল সিগন্যালটাকে রিকনস্ট্রাকশন করতে পারবো না। আন্ডারস্টুড? হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার জি স্যার তাহলে দিস ইজ দ্য প্রুফ অফ স্যাম্পলিং থিওরেম। স্লাইডে যাই। তাহলে এখানে দেখো ফাইনালি কথাগুলোই বলছে, graphically perfect recovery is possible if there is no overlap among the replicas in G bar F. The requirement is clearly fs is greater than twice b or ts is less than 1 by twice b. fs এর উল্টাটাই হচ্ছে ts, তাহলে fs যদি greater than twice b হয়, তাহলে ts হবে less than 1 by twice b। তাহলে এই যে মিনিমাম, যেটা মিনিমাম স্যাম্পলিং রেট fs হবে twice b, এটাকে বলা হয়, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় নাইকুইস্ট রেট। আর মিনিমাম স্যাম্পলিং ইন্টারভ্যাল ts, যেটা হচ্ছে 1 by twice b, এটাকে বলা হয় নাইকুইস্ট ইন্টারভ্যাল। তাহলে এখন থেকে আমরা মনে রাখবো যে এই fs ইকুয়াল টু টুয়াইস b, যেটা এটা হচ্ছে নাইকুইস্ট রেট। কাজে কখনো যদি বলা হয় যে একটা সিগন্যালকে নাইকুইস্ট রেটে স্যাম্পলিং করা হয়েছে, তাহলে এটা থেকে বাই ডিফল্ট কি বুঝতে হবে, যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি b হার্টজ হয়, তাহলে সেটাকে টুয়াইস b রেটে স্যাম্পলিং করা হয়েছে, মানে মিনিমাম স্যাম্পলিং রেটে স্যাম্পলিং করা হয়েছে। মিনিমাম স্যাম্পলিং রেটটার নাম হচ্ছে নাইকুইস্ট রেট। বুঝছো কথাটা? আর যদি তার চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করা হয়, সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে? বলা হবে যে a signal is sampled 20% higher than Nyquist rate, হ্যাঁ, অথবা a signal is sampled at অমুক rate 3b rate, মানে মানে যদি 20% higher than Nyquist rate বলে, তাহলে এর মানে কি দাঁড়ালো, Nyquist rate কত 2b, ঠিক আছে? তাহলে 2 প্লাস আরো 20% মানে কত 2.2b, বুঝো নাই? একটা প্রশ্নের মধ্যে যদি তোমাকে থাকে যে সিগন্যাল ইজ স্যাম্পলড এট 30% হায়ার দ্যান Nyquist rate, তাহলে এই সিগন্যালটা যদি ফ্রিকোয়েন্সি হয় 4 কিলোহার্টজ, তাহলে 30% হায়ার দ্যান Nyquist rate কত হবে, 4 কিলোহার্টজ ইনটু কত, 2 প্লাস 30% অফ 2 মানে কত 2.3 নাকি 4 কিলোহার্টজ ইনটু 2.3 যা আসে সেটা, বুঝছো? ওকে, আচ্ছা এখন আসতেছে সিগন্যাল রিকনস্ট্রাকশনে। এই যে আমরা স্যাম্পলিং ট্যাম্পলিং করলাম, আমাদের তো ঠিক আছে বললাম যে উদ্দেশ্যটা কি, রিকনস্ট্রাকশন করতে হবে। তো আমরা বলছি যে ঠিক আছে, স্যাম্পলিং থিওরেম যদি আমরা মানি, মিনিমাম 2 বাইজ রেটে স্যাম্পলিং করি, তাহলে সেখান থেকে রিকনস্ট্রাক্ট করে অরিজিনাল সিগন্যাল তৈরি করা যাবে। এটা হচ্ছে যাবে, কিন্তু করবো কিভাবে, তাই না? একটা তো বুঝলাম যে ঠিক আছে করা যাবে, তো করা যাবে তো এক জিনিস, আর কিভাবে করবো এটা আরেক জিনিস। আমরা স্যাম্পলিং থিওরেম মেনে স্যাম্পলিং করছি, তাতে আমরা এখন আশ্বস্ত হয়েছি যে ঠিক আছে সিগন্যাল রিকনস্ট্রাক্ট করা যাবে। এখন কিভাবে রিকনস্ট্রাক্ট করবো সেটা হচ্ছে আমরা এখন দেখতে হবে। রিকনস্ট্রাক্ট করার প্রসেসটার নাম হচ্ছে ইন্টারপোলেশন। এই যে একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি যে তোমরা যে এক্সপেরিমেন্টালি অনেক সময় ল্যাবে
তোমরা যে কার্ভ নিছো যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মনে করো, হ্যাঁ, ভোল্টেজ ভার্সেস কারেন্ট রিডিং নিছো, রিডিং নিয়ে এখানে একটা পয়েন্ট পাইছো, এখানে একটা পয়েন্ট পাইছো, এখানে একটা পয়েন্ট পাইছো, ঠিক আছে, এটা এগুলো জোড়া লাগাইছো, এই জিনিসটাকে বলা হয় ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন মানে কি, তুমি এই কয়েকটা পয়েন্টের ভিত্তিতে মাঝখানে ভ্যালুগুলো আন্দাজ করছো, তাই না? তুমি এভাবে জোড়া লাগাইছো মানে কি, তুমি ধরে নিছো যে এটা এমনি 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 যায় নাই, এটা কার্ভটা এরকম না, তাই না? কার্ভটা এরকম, তারপরে তুমি মাঝখানে পয়েন্ট যেগুলো তুমি ডাটা নাও নাই সেই পয়েন্টে ভ্যালু কত এটাকে আন্দাজ করে নিচ্ছ, ওকে, বেসড অন দা নোন ডাটা, বা এই পয়েন্ট পর্যন্ত তুমি ডাটা নিছো, এটা হচ্ছে মনে করো 5 ভোল্ট মতো ডাটা নিছো, কিন্তু তুমি এটাকে ডাটা কার্ভটাকে আরেকটু সামনের দিকে বাড়াইয়া এটা থেকে এক্সপেকশন করছো যে 6 ভোল্টের ডাটা কত হবে এটাও ধরে নিচ্ছ, বাই করে নিচ্ছ কার্ভটা থেকে। এটা হচ্ছে ইন্টারপোলেশন, অর্থাৎ তুমি নোন ভ্যালুকে ব্যবহার করে আননোন ভ্যালুগুলোকে প্রেডিক্ট করা বা অ্যাজিউম করা, ঠিক আছে, মাঝখানের জিনিসগুলোকে, এটা তো যত ক্লোজ ভ্যালু হবে তত ইন্টারপোলেশনটা কারেক্ট হবে। আমরা যদি স্যাম্পলিং থিওরেম যদি মেইনটেইন করি তাহলে ইন্টারপোলেশনটা কারেক্ট হবে, কারণ আমরা অনেক ক্লোজ স্যাম্পলিং নিচ্ছি। আচ্ছা, এখন তাহলে কিভাবে করব আমরা রিকনস্ট্রাকশন? আচ্ছা, তোমাদের ইয়েতে 12:30 ক্লাস আছে কার কার? আজকে কারো ক্লাস? সবার আছে। জি স্যার স্যার রেগুলার ক্লাস আছে। রেগুলার ক্লাস আছে স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা অল্পখানি আগাই তাহলে। দা ইন্টারপোলেশন যেটা সেটা হচ্ছে আমাকে একটা কি করতে হবে, তোমরা যদি বুঝে থাকো অলরেডি এখান থেকে তাকাইলে বুঝবা, আগের ফিগারটার দিকে, আগের স্লাইডের দিকে তাকাও, সরি, এটা নিজেরাই দেখো, জি বার টি বা জি বার এফ, সেখান থেকে জিএফ কে ফেরত পাইতে হবে, তাহলে কি করতে হবে, এখানে একটা লো পাস ফিল্টার লাগবে না? তাহলে তো জিএফ পাওয়া যাবে নাকি? হ্যাঁ, টেকনিক্যালি কি জি বার এফ থেকে জিএফ পাওয়ার উপায় কি? এটা লো পাস ফিল্টার ইউজ করা বি হার্টজের, তাই না? তাহলে এই যে লো পাস ফিল্টারটা, এই লো পাস ফিল্টারটার ইকুয়েশনটা কি হবে, এই লো পাস ফিল্টারটার ট্রান্সফার ফাংশনটা কি হবে? ট্রান্সফার ফাংশন বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে তার যে এক্সপ্রেশনটা, অর্থাৎ এ মানে এইচএফ যেটাকে বলা হয় আর কি। তাহলে এই লো পাস ফিল্টারটার এক্সপ্রেশনটা কি হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো আমরা আন্দাজ করতে পারি যে এটা হচ্ছে জি বার এফ, আর এটার জন্য লাগবে আমার এরকম একটা, এই যে রেক্টেঙ্গুলার বক্স দেখতে পাচ্ছ, এই রেক্টেঙ্গুলার বক্সের একটা লো পাস ফিল্টার, তাহলে এই ফিল্টারটার এক্সপ্রেশনটা কি হবে? তোমরা এই ধরনের জিনিসের সাথে পরিচিত, ওকে, খেয়াল করো এই সিগন্যালটা, এই যে জি বার এফ এর মধ্যে যেটা আসছে, জি বার এফ এর মধ্যে খেয়াল করো কি আছে, জি বার এফ কোথা থেকে আসছে, জি বার টি থেকে আসছে না? জি বার টির মধ্যে কি একটা 1/ts আসছে না, আছে না গুণাকারে? 1/ts আছে গুণাকারে। তো এই 1/ts তো গুণাকারে টাইম ডোমেইনে যদি গুণ মানে কোন একটা সংখ্যা বা কনস্ট্যান্ট গুণাকারে থাকে, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনেও কিন্তু কনস্ট্যান্টটা গুণাকারে যায়। যদি মানে টাইম ডিপেন্ডেন্ট কোনো কিছু গুণ হয় সেটা হচ্ছে কনভলিউশন হয়ে যায়। কিন্তু মনে করো যে আমি যদি বলি 2 জিটির জন্য জিএফ, তাহলে 2 জিটির জন্য কত? 2 জিএফ, 2টা 2 হিসেবেই যাবে ফ্রিকোয়েন্সি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, তাই না? সংখ্যার গুণ তো হচ্ছে চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এই যে 1/ts এটা একটা কনস্ট্যান্ট, এটা যে টাইম ডোমেইনে 1/ts আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনেও গিয়ে এটা কি করবে, এটাকে 1/ts আকারেই থাকবে। কাজেই এই 1/ts টাকে ব্যালেন্স করার জন্য আমার এটার এই ফিল্টারের হাইট হইতে হবে ts, ওকে। তাহলে ts দিয়ে গুণ দিলে এটা 1/ts কাটাকাটি হয়ে ts কাটাকাটি চলে যাবে, খালি জিটি থাকবে, তাই না? তাহলে সেই বিবেচনায় আমি যদি এখন ফিল্টারটার ইকুয়েশনটা চিন্তা করি, এই যে এই জিনিস হচ্ছে আমার, এখানে আমার দরকার কি, এটা হচ্ছে জিএফ, এখানে আমার একটা লো পাস ফিল্টার দরকার, এই হচ্ছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে লো পাস ফিল্টার। এই লো পাস ফিল্টারের ইকুয়েশন কত আমি এটা চিন্তা করতেছি, ইকুয়েশন। তাহলে এক নাম্বার হচ্ছে এটা হাইট হতে হবে টিএস, তাহলে ওই টিএস কে এটা ব্যালেন্স করবে, হ্যাঁ, ওই টিএস কে ব্যালেন্স করবে। আর এটার এক্সপ্রেশনটা কি হবে তোমরা জানো, তোমাদের মনে আছে হয়তো, টাইম ডোমেইনে এরকম একটা ফাংশন মনে করো, টাইম ডোমেইন এটা টি তে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফাংশন, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ, এটা মাইনাস এ, এটা প্লাস এ, তাহলে এটা এক্সপ্রেশনটা কি, এ রেক্টেঙ্গুলার টি বাই টু আইছে, মনে আছে না? জি স্যার। রাইট। তাহলে এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইন হইতো, এটা যদি টি না হইয়া ওমেগা হইতো, হ্যাঁ, তাহলে এটা হইতো জাস্ট এ রেক্টেঙ্গুলার টি বাই ওমেগা বাই টুয়াইস এ, নাকি? ভেরিয়েবলটা টি জায়গায় ওমেগা হইলে তাই হইতো। সিমিলারলি তোমার এই যে লো পাস ফিল্টারটা, এই লো পাস ফিল্টারটার এক্সপ্রেশন কি হবে, এটার হাইট হচ্ছে টিএস, মানে এর জায়গায় হচ্ছে টিএস রেক্টেঙ্গুলার
ওমেগা বাই এখানে হচ্ছে এতটুকু কত, যদি ওমেগার অ্যাক্সিস চিন্তা করো এখানে, তাহলে এটা হবে টোয়াইস পাই বি, এটা টোয়াইস পাই বি, এটা মাইনাস টোয়াইস পাই বি, তাহলে কত হবে 4 পাই বি না? জি স্যার। রাইট, সেটাই কিন্তু আমরা লিখছি, দেখো মানে স্লাইডে কিন্তু যদি যাও এই যে আসছে সবার? জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার। আসছে না? তাহলে does the reconstruction or interpolation filter transfer function is h omega কত ts rectangular omega by 4 pi b, কেন সেটা তো দেখাইলাম তাই না? তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এটা হচ্ছে ফিল্টারের ফ্রিকোয়েন্সি ডোমেইনের মানে এক্সপ্রেশন। তাহলে এখান থেকে যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি h omega থেকে, তাহলে পাবো এসটি পাবো। st পাবো। তো তোমাদের হয়তো মনে আছে যে সিঙ্ক এবং রেক্টেঙ্গুলার এটার মধ্যে একটা ইয়ে ছিল না, যে রেক্টেঙ্গুলার ফাংশনকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আসে সিঙ্ক, পাওয়া যায় স্যার। হ্যাঁ, এবং সিঙ্ককে যদি করি তাহলে পাওয়া যায় রেক্টেঙ্গুলার, তাই না? উল্টা, একটা উল্টা, টাইম ডোমেনে যেটা করব ফ্রিকোয়েন্সি ডোমেনে তার উল্টা। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি হয় রেক্টেঙ্গুলার, তাহলে বুঝতে হবে টাইম ডোমেনে সেটা ছিল কি একটা সিঙ্ক ফাংশন, হ্যাঁ। এবং যে ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে মানে আসবে টোয়াইস বি টিএস সিঙ্ক টোয়াইস বাই বিটি। তাহলে আমি কি করলাম, ফিল্টারটার এসটি পেয়ে গেলাম। এসটিটা কি বলতো? ইম্পালস রেসপন্স না? ওই যে ফিল্টারের ইম্পালস রেসপন্স, অর্থাৎ ফিল্টারের ফাংশনটা, যে ফিল্টারের প্রতিটা জিনিসকে রিপ্রেজেন্ট করা হয় তার ইম্পালস ফাংশন দিয়ে, ইম্পালস রেসপন্স দিয়ে, সরি। অর্থাৎ একটা সিস্টেমে যদি ইম্পালস রেসপন্স জানি, তার মানে আমরা বলছি ওই সিস্টেম সম্পর্কে সবকিছু জানি। তাহলে ওই আমার যেই ফিল্টারটা তার ট্রান্সফার ফাংশনটা ফার্স্ট আমি বের করছি ফিগার দেখে, সেই ফিগার থেকে ট্রান্সফার ফাংশন থেকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে এসটিটা বের করছি। ওকে, তাহলে আমরা পাইলাম যেটা, যদি এখন পরের স্লাইডে যাই, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমার আসলে এটা হবে এসটি, এই হবে এইচএফ, এটা হচ্ছে আইডিয়ালি আমার ফিল্টারটা, এবং সেটার করেসপন্ডিং যে ট্রান্সফার ফাংশনটা সেটা হবে এইচটি। ওকে, তাহলে এসটি হচ্ছে সিঙ্ক টোয়াইস বাই বিটি, যেটা এরকম বিভিন্ন পয়েন্টে জিরো হচ্ছে, 1 বাই টোয়াইস বি পয়েন্টে 0 হচ্ছে, তারপরে 2 বাই 2 বি পয়েন্টে 0 হচ্ছে, 3 বাই 2 বি পয়েন্টে 0 হচ্ছে, এটা বিভিন্ন পয়েন্টে 0 হচ্ছে। কারণ কি, টি এর মান 1 বাই 2 বি দিলে, এখানে খেয়াল করো 1 বাই 2 বি দিলে এটা হচ্ছে 2 বি কাটাকাটি হবে, পাই হবে, তাহলে সিঙ্ক পাই হচ্ছে 0। মানে সিঙ্কের মানে ভ্যালুগুলো যদি পাই আর্গুমেন্টের মধ্যে যদি পাই থাকে n পাই, 1 পাই 2 পাই 3 পাই, তখন সেটা 0 হয়। তাহলে কখন 0 হবে? টি এর মান 1 বাই 2 বি, 2 বাই 2 বি, 3 বাই 2 বি, এরকম হইলে না 2 বি কাটাকাটি যাবে, তখন 1 পাই 2 পাই 3 পাই থাকবে, তাই না? জি স্যার। তখন তাহলে ওই পজিশনগুলোতে এটা কি হবে? 0 হবে, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে এই যে এইচটিটা আমার যে ফিল্টারটা তার বৈশিষ্ট্য। এখন একটা জিনিস খেয়াল করো, আমি শেষ করে দিব এখনই, ডোন্ট ওয়ারি। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে একটা কথা বলছিলাম যে মিনিমাম স্যাম্পলিং রেট বা অ্যাকিউরেট রেট, এটা কত? এফএস হচ্ছে টোয়াইস বি, বা টিএস হচ্ছে কত? 1 বাই এফএস 1 বাই টোয়াইস বি, তাই না? তাহলে 1 বাই টোয়াইস বি যদি হয়, তাহলে এখানে গুণ করো, টোয়াইস বি টিএস কত? 1 না? জি স্যার। টোয়াইস বি টিএস 1। এই এক্সপ্রেশনটা আমরা এখানে ব্যবহার করতেছি, খেয়াল করো যে টোয়াইস বি টিএস ইকুয়াল টু 1। ওকে, টোয়াইস বি টিএস ইকুয়াল টু 1 এখানে আমরা এটা দেখাইছি। এবং এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, মানে খেয়াল করো দ্য ফিল্টারের আউটপুটটা, ফিল্টার আউটপুট জি বার টি, ওকে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতেছি, যে আমরা জানি ফিল্টারের ইনপুটটা কি। ফিল্টার ইনপুটটা ছিল, অরিজিনাল ফিল্টারটার ইনপুটটা ছিল, একটু যদি ব্যাকে যাও, পিছনের দিকে যাও, এটা ছিল ফিল্টারের ইনপুট। জি বার টি মানে হচ্ছে জি এনটিএস ডেল্টা টি মাইনাস এনটিএস। তো ডেল্টাকে ইনপুট দিলে আউটপুট আসে এইচটি, তাই না? তাহলে ফিল্টারের আউটপুট হবে সেম এক্সপ্রেশনের মধ্যে জাস্ট এইচটি বসে গেছে, জি কেটিএস এইচ টি মাইনাস কেটিএস, এটা হলো জিটি। তাহলে আমি সিম্পলি যদি ফিল্টারটাকে ওই মানে এইচটির ভিতর দিয়ে পাঠাই, তাহলে আমার আউটপুট জিটি ফেরত পাবো, ঠিক আছে? তাহলে জিটির এক্সপ্রেশনটা হবে এইটা। তো সেখানে আমি যদি এই যে একটু আগে যেটা দেখাইলাম, যে ইয়েটা বসাই দিই, এইচটির মানটা বসাই দিই, এইচটি কত পাইছি? এইচটি হচ্ছে সিঙ্ক টোয়াইস বাই বিটি। তাহলে এইচটির পরিবর্তে যদি এখানে সিঙ্ক ফাংশন বসাই দিই, তাহলে সিঙ্ক টোয়াইস বাই বি টি, টির জায়গায় এখানে আছে টি মাইনাস কেটিএস, সেটা বসাই দিলাম। তাহলে আসতেছে জি কেটিএস সিঙ্ক টোয়াইস বাই বিটি গুণ করলে টোয়াইস বাই বিটি মাইনাস টোয়াইস বাই বি কেটিএস। তো টোয়াইস বাই বি কেটিএস এর মধ্যে আমি অলরেডি জানি টোয়াইস বিটিএস হচ্ছে 1,
তো সেই টুয়াইস বি টিএস টা 1 বসে দিলে খালি কে পাই থাকে। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল ইন্টারপ্রিটেশন ফর্মুলা, যে আমি এই ফর্মুলাটা ইউজ করে আবার কি পাবো, স্যাম্পল গুলা থেকে জিটি কে ফেরত পাবো। আমার উদ্দেশ্য ছিল জিটি থেকে জি বাড়তি তৈরি করা, স্যাম্পল ফাংশন তৈরি করা, তারপরে ফাইনালি রিসিভারে গিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে জি বাড়তি থেকে আবার জিটি ফেরত পাওয়া। তাহলে এই হচ্ছে সেই এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনের মাধ্যমে আমি আমার স্যাম্পল ভার্সন থেকে এই ইন্টারপ্রিটেশন ফর্মুলাটা ব্যবহার করে জিটি কে ফেরত পাইতে পারবো। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন ফর্মুলা। বুঝছো কথাটা? তার ফর্মুলা কি লাস্টের লাইনটা না এর আগের লাইনটা? লাস্টের লাইনটা এই যে দেখো, গুঞ্জে করছি টুয়াইস বাই বিটি মাইনাস টুয়াইস বাই বি কেটিএস। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, এর মধ্যে টুয়াইস বি টিএস এই গুণ করো, টুয়াইস বি টিএস কোনাকুনি গুণ করলে 1 হবে না? তাহলে এখানে কি কি আছে, টুয়াইস বাই বি কেটিএস। তাহলে এর মধ্যে টুয়াইস বিটিএস যদি 1 হয় তাহলে বাকি থাকবে কে কে, খালি কে আর পাই থাকবে না? জি স্যার। সেটাই আসছে। তাহলে জিটি মানে হচ্ছে জি কেটিএস, যে মানে সিঙ্ক টুয়াইস বাই বিটিএস মাইনাস কে বাই, এই ফর্মুলাটা ইউজ করে আমি হচ্ছে স্যাম্পল থেকে আবারও মূল সিগন্যালটা জিটি কে ফেরত পাবো। কেমন বুঝা গেছে? ওকে, তাহলে আজকে আমরা এখানে থামতে পারি। আমরা এগুলো হচ্ছে থিওরিটিক্যালি স্যাম্পলিং, প্র্যাকটিক্যালি করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো কারো কোনো প্রশ্ন আছে নাইলে আমরা ছেড়ে দিব, কারণ তোমাদের আবার ক্লাস আছে। স্যার ম্যাথ আছে নাকি আপনাদের? স্যার ইন্টারপোলেশন আছে, ফর্মুলা দিয়ে অবশ্যই আছে। আচ্ছা, ভালো কথা, তোমাদের কিন্তু একটা কুইজ দিতে হবে, তাই না? তোমাদের অ্যাঙ্গেল মডুলেশন শেষ না? অ্যাঙ্গেল মডুলেশনের উপর একটা কুইজ দিতে হবে, নেক্সট উইকে দাও। জি স্যার। তাহলে একটা মডুলেশন কুইজ দাও নেক্সট, কবে দিবা? ফার্স্ট টাইমে দিয়ে দিই স্যার। মানডে নাকি ওয়েডনেসডে? ওয়েডনেসডে দাও। স্যার ওয়েডনেসডে দিব স্যার, গিয়া ক্লাস টাইমে। ঠিক আছে, ক্লাস টাইমে, হ্যাঁ ওয়েডনেসডে আগের মতোই। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি কাস্টমার নোটিশটা দিয়ে দিব, বাট সিআর একটু জানাই দিও সবাইকে, কেমন? জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।